কি ব্যাপার, কি ঘটলো, কি হলো, হোয়াট হ্যাপেন্ড এখানে কোনো অক্সিলারি ভার্ব প্রয়োজনীয়তা নাই। আসসালামু আলাইকুম। হাউ টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্সের চতুর্থ এবং শেষ পর্ব আপনাকে স্বাগতম। এই পর্ব থেকে আমরা এমন কিছু শিখতে চলেছি যার মাধ্যমে হাউ টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্সের পুরোপুরি জ্ঞান অর্জন করা যায়। চলুন ক্লাসটি শুরু করা যাক। এর ইংরেজি হবে হি লার্নড ইংলিশ। সে ইংরেজি শিখলো। এখন এই বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করার চেষ্টা করি তাহলে এটাকে আমরা খুব সহজে ইন্টারোগেটিভ করতে পারবো। লাইক সে কি ইংরেজি শিখলো, তাহলে এটার ইংরেজি হবে ডিড হি লার্ন ইংলিশ। সে কি ইংরেজি শিখলো, ডিড হি লার্ন ইংলিশ। এটা কিন্তু আমরা তৃতীয় পর্বে শিখেছিলাম। হাউ টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্সের তৃতীয় পর্বে আমরা এটা শিখেছিলাম যে কিভাবে ডু, ডাজ, ডিড এর ব্যবহার করতে হয়। আশা করছি সেই পর্বটি দেখেছেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। এখন যদি এই বাক্যটিকে আমরা ডাব্লিউএস কোয়েশ্চন যুক্ত করতে চাই, লাইক সে কেন ইংরেজি শিখলো, তাহলে এটার ইংরেজি হবে হোয়াই ডিড হি লার্ন ইংলিশ। সে কেন ইংরেজি শিখলো, এটা কিন্তু আমরা প্রথম পর্বেই শিখেছিলাম। এখন যদি আমি প্রশ্ন করি কে ইংরেজি শিখলো, এটার ইংরেজি কী হবে তাহলে বলুন। কে ইংরেজি শিখলো, হু ডিড লার্ন ইংলিশ। কে ইংরেজি শিখলো, হু ডিড লার্ন ইংলিশ। এম আই রাইট? নো, এটা কিন্তু ভুল হচ্ছে। কে ইংরেজি শিখলো, এটার ইংরেজি হবে হু লার্নড ইংলিশ। খেয়াল করুন, হু লার্নড ইংলিশ। কে ইংরেজি শিখলো, হু লার্নড ইংলিশ। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যটি কেন ভুল হবে এবং এই বাক্যটি কেন সঠিক হবে। আমরা কিন্তু প্রত্যেকটি পর্বে দেখে আসছি অক্সিলারি ভার্ব ইজ এ মাস্ট ফর মেকিং ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট এই বাক্য থেকে খেয়াল করুন হু লার্নড ইংলিশ, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। খেয়াল করুন ডিডটা কিন্তু আমরা এখানে বসাচ্ছি না এবং এই বাক্যটি ভুল বলছি। এখন প্রশ্ন হলো কেন, এটাই কিন্তু আমাদের শিখতে হবে এবং এটাই কিন্তু আমাদের চতুর্থ পর্ব এবং শেষ পর্বের মূল বিষয়বস্তু। কে ইংরেজি শিখলো, হু লার্নড ইংলিশ। এখন প্রশ্ন হলো কেন এটা হচ্ছে। খেয়াল করুন, যখন কোনো বাক্যের সাবজেক্ট থাকবে না, দ্যাট মিন্স ডাব্লিউএস কোয়েশ্চেন নিজেই সাবজেক্ট হবে এবং বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তবে সেক্ষেত্রে আমাদের কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে না। শুধুমাত্র টেন্স অনুসারে মেইন ভার্ব বসালেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। লাইক খেয়াল করুন, কে ইংরেজি শিখলো, এটার ইংরেজি হবে হু লার্নড ইংলিশ। কে ইংরেজি শিখলো, হু লার্নড ইংলিশ। এখন যদি আমি বলি কে বললো, তাহলে এটার ইংরেজি কী হবে, হু টোল্ড। কে বললো, হু টোল্ড। ডাব্লিউএস ওয়ার্ডের পরবর্তীতে টেন্স অনুসারে ভার্ব বসালে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। অ্যান্ড দ্যাটস ইট। কে লিখলো, তাহলে কী হবে, আশা করছি বুঝতে পারছেন। তাহলে কী হবে, হু রোট। কে ভালোবাসলো, হু লাভড। আশা করছি একদম ক্লিয়ার করতে পেরেছি। এখন আমরা ডিসপ্লে থাকা আরও প্রশ্নগুলো অ্যান্সার করে নেব, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাব কিভাবে কখন এভাবে আপনি ইংরেজিতে ট্রান্সলেশন করবেন। খেয়াল করুন, প্রথম যে বাক্যটি দেখতে পাচ্ছি কে ইংরেজি শিখলো, এটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। কে ইংরেজি শিখলো, এটার ইংরেজি হবে হু লার্নড ইংলিশ। ওকে, কেন হচ্ছে সেটা আমরা আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তীটা খেয়াল করুন, কে ইংরেজি শিখে, কে ইংরেজি শেখে, তাহলে এটার ইংরেজি হবে হু লার্নস ইংলিশ। হু লার্নস ইংলিশ। কে ইংরেজি শেখে, হু লার্নস ইংলিশ। এখন খেয়াল করুন, শিখে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং আমাদেরকে অবশ্যই ভার্বের সাথে এস অথবা যুক্ত করতে হবে, কারণ এই কে শব্দটিকে আমরা এখন সিঙ্গুলার হিসেবে গণ্য করছি। এই ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হবে, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস অথবা যুক্ত হয়। তাহলে এটার ইংরেজি হবে হু লার্নস ইংলিশ। এখন আপনার প্রশ্ন আসতে পারে কারা ইংরেজি শেখে, কারা কারা ইংরেজি শেখে, তাহলে ইংরেজি কী হবে। খুবই ফাইন, এটার ইংরেজি হবে হু লার্ন ইংলিশ। জাস্ট এসটা হবে না, হু লার্ন ইংলিশ। কারা ইংরেজি শেখে বা কারা কারা ইংরেজি শেখে। আশা করছি একদম ক্লিয়ার হয়ে গেছেন। পরবর্তী বাক্যটা খুবই ইন্টারেস্টিং এবং মোস্ট ইউজড সেন্টেন্স ইন স্পোকেন ইংলিশ। খেয়াল করুন, কী হলো, কী ব্যাপার, কী ঘটলো, এটা কিন্তু আমরা প্রায় বলে থাকি। হোয়াট হ্যাপেন্ড। খেয়াল করুন, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড, কী ঘটলো। এই বাক্যটা কিন্তু আমরা কখনোই বলি না হোয়াট ডিড হ্যাপেন। শুনেছেন হোয়াট হ্যাপেন্ড, কী ঘটলো।
হোয়াট হ্যাপেন্ড, কী ঘটলো। এই তো খেয়াল করুন, এখানে কিন্তু আমাদের কোনো অক্সিলারি ভার্বের কোনো প্রয়োজনীয়তা নেই, জাস্ট ডাব্লিউএস ওয়ার্ড এবং টেন্স অনুসারে ভার্ব বসিয়েছি। কী ঘটলো, অবশ্যই পাস্ট টেন্স, সুতরাং হোয়াট হ্যাপেন্ড, কী ঘটলো, অ্যান্ড দ্যাটস ইট। আশা করছি আপনি এই বাক্যের মাধ্যমেই পুরো ক্লাসের মর্মার্থ বুঝতে পেরেছেন। খেয়াল করুন, কী ব্যাপার, কী ঘটলো, কী হলো, হোয়াট হ্যাপেন্ড, এখানে কোনো অক্সিলারি ভার্ব প্রয়োজনীয়তা নেই। পরবর্তীটা খেয়াল করুন, কতজন ছাত্রছাত্রী ইংরেজি শিখলো। তাহলে এটা আমরা ইংরেজি করতে পারি, হাউ মেনি স্টুডেন্টস লার্নড ইংলিশ। কতজন ছাত্রছাত্রী ইংরেজি শিখলো, কতজন ছাত্রছাত্রী ইংরেজি শিখলো, হাউ মেনি স্টুডেন্টস লার্নড ইংলিশ। আশা করছি একদম ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আমরা এখন পরবর্তী 2টি বাক্য ইংরেজি করতে পারলেই পুরো ক্লাসটি বুঝতে পারবো কে ইংরেজি শিখবে। এখন খেয়াল করুন, এখানে কিন্তু আমাদের অক্সিলারি ভার্বের প্রয়োজনীয়তা আছে। খেয়াল করুন, হু উইল লার্ন ইংলিশ। এখন এখানে একটুখানি খেয়াল করলে বিষয়টি পুরোপুরি ক্লিয়ার করতে পারবো। খেয়াল করুন, আমি যদি বলি কে ইংরেজি শিখবে, এখন যদি আমি অক্সিলারি ভার্বটা না নিই, তাহলে আপনি কিভাবে এই বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স কীভাবে নির্দেশ করবেন। অবশ্যই বাংলা বাক্যে যদি ববে বাবেন থাকে তবে সেটি অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স, এবং ইংরেজি বাক্যে শ্যাল অথবা উইল লাগে। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের প্রয়োজনীয়তা নেই, বাট অন্য যে কোনো টেন্সের ক্ষেত্রে কিন্তু আপনাকে অক্সিলারি ভার্ব নিতে হবে। আশা করছি একদম ক্লিয়ার করতে পেরেছি। এখন যদি আমি প্রশ্ন করি কে ইংরেজি শিখতেছে, তাহলে এটার ইংরেজি কী হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই প্রশ্নের উত্তরটি আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, এখন পরবর্তীটা খেয়াল করুন, কে ইংরেজি শিখিয়েছে, তাহলে এটার ইংরেজি কী হবে। হু হ্যাজ লার্নড ইংলিশ। কে ইংরেজি শিখিয়ে আছে, হু হ্যাজ লার্নড ইংলিশ। খেয়াল করুন, এই হ্যাজটা যদি না দিই তাহলে আমি কিভাবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার নির্দেশ করব। আশা করছি একদম ক্লিয়ার করতে পেরেছি, এবং প্রত্যেকটি পর্বে আমি এমন কিছু শেখানোর চেষ্টা করেছি যেই শিক্ষা অর্জন করার মাধ্যমে আপনি যে কোনো বাক্যকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবেন। তো এটাই ছিল আমাদের পুরো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের একটি কোর্স, এবং সেখানে খুব সুন্দরভাবে আমি কিভাবে একটি বাক্যকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করতে হবে, ডাব্লিউএস কোয়েশ্চেন যুক্ত করতে হবে, কখন ডু ডাজ ডিডের ব্যবহার করতে হবে, এবং লাস্ট এই চতুর্থ পর্বে আমরা দেখালাম কিভাবে ডাব্লিউএস কোয়েশ্চেন নিজেই সাবজেক্ট অবস্থানে বসবে এবং কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজনীয়তা নেই। এখন আমি একদম ফিনিশিংয়ে একটা কথা বলবো, সেটি হচ্ছে তুমি কি জানো। তাহলে এটার ইংরেজি হবে ডু ইউ নো। তুমি কি জানো, ডু ইউ নো। যদি বলি সে কোথায় বাস করে, এটা ইংরেজি করুন, সে কোথায় বাস করে। ওকে ফাইন। তাহলে এটা আমরা ইংরেজি করতে পারছি, যেহেতু কোথায় আছে তাহলে ডাব্লিউএস ওয়ার্ডস নিলাম, ওয়্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা ডাজ নেব, ওয়্যার ডাজ হি লিভ। সে কোথায় বাস করে, ওয়্যার ডাজ হি লিভ। এতটুকু অবশ্যই পারছেন, অবশ্যই। এখন যদি আমি বলি তুমি কি জানো সে কোথায় বাস করে, এটা একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, এই দুটি বাক্যকে আমি একসাথে লিখলাম, তুমি কি জানো কোথায় বাস করে, এটা শুধুমাত্র একটি বাক্যে লিখলাম। এখন এটার ইংরেজি কী হবে, ডু ইউ নো। তাহলে আমরা সরাসরি বহাই দিতে পারছি, হোয়ার ডাজ হি লিভ, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ। এটা কি সঠিক? না, এটা কিন্তু সঠিক নয়, এটা ভুল হচ্ছে। এখন খেয়াল করুন এটা কেন ভুল হচ্ছে। এটা সঠিক অ্যান্সার হবে ডু ইউ নো হোয়ার হি লিভস। খেয়াল করুন, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করুন, এটা একটা ক্লজ এবং এখানে একটা ক্লজ আছে, এটাকে বলা হয় মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এখন কথা হলো সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হবে না। খেয়াল করুন, এখানে যে সাবঅর্ডিনেট ক্লজ দেখতে পাচ্ছেন, এই সাবঅর্ডিনেট ক্লজটি কখনোই ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হবে না। দ্যাট মিন্স অক্সিলারি প্লাস সাবজেক্ট হবে না। সর্বদাই আপনাকে অ্যাসার্টিভে লিখতে হবে। কি বলুন, অ্যাসার্টিভে লিখতে হবে। দ্যাট মিন্স সাবজেক্ট প্লাস ভার্ব লিখতে হবে। এজন্য আমাদেরকে ওয়্যারের পরে স্বাভাবিক যে সেন্টেন্স অ্যাসার্টিভ সাবজেক্ট প্লাস ভার্ব করা হয়েছে, অ্যান্ড দ্যাটস ইট। এটাকে বলা হয় ইমবেডেড কোয়েশ্চেন, এবং এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন জব পরীক্ষায় এবং বিশেষ করে অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু আসে। তুমি কি জানো সে কে, তাহলে এটা ইংরেজি কী হবে, ডু ইউ নো হু হি ইজ। আই হোপ ইউ হ্যাভ বিন এবল টু আন্ডারস্ট্যান্ড মাই অল দ্য স্পিচ অ্যান্ড লজিক। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন আর এসএম লার্নিং পয়েন্টের সাথে থাকবেন।